শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই কম্বল চাপা দিয়ে ঘুমাতে চায় না, কারণ গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমালেই তাদের নাকি পেট গরম হয়ে যায়। কিন্তু এরকম আজব স্বভাব দেবিকা এর আগে কোনোদিনও কারোর মধ্যে দেখেনি। এত শীতের মধ্যে লোকে যেখানে কম্বল থেকে বেরোতেই চায় না, সেখানে তার শাশুড়িমা প্রিয়াঙ্কা দেবী, শ্বশুরমশাই দীপেশ বাবু, ননদ টিনা এবং তার স্বামী প্রিয়ম কম্বল দেখলেই দূরে পালায়, যার ফলে দেবিকাও খুবই বিপদে পড়ে। বিয়ের পরের দিন রাত্রিবেলা, ওহ কি ঠান্ডা লাগছে, ওরে বাবারে কি শীত। যাক, সব নিয়ম কানুন অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার একটু ঘরে গিয়ে আরাম করে কম্বল চাপা দিয়ে শোবো। এই কদিন বিয়ে টেনশনে ভালো করে ঘুমই হয়নি, কিন্তু আজকে কম্বল মুড়ি দিয়ে আরাম করে ঘুমাবো। এই বলে দেবিকা ঘরে গিয়ে দেখে যে ঘরে অনেকগুলো রুম হিটার চলছে, যার ফলে তার বেশ আরাম লাগে। কিন্তু বিছানার উপর কোনো কম্বল রাখা থাকে না। সে ঘরের চারিদিকে মোটা রেশমের কম্বল খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কম্বল খুঁজে পায় না। কি জ্বালাতন, এই শীতের মধ্যে ঘরে কোথাও কম্বল রাখা নেই কেন? ঘরে হিটার চলছে ঠিকই, তা বলে কম্বল থাকবে না? কম্বল ছাড়া রাত্রিবেলা ঘুমাবো কি করে? এমন সময় প্রিয়ম ঘরে আসে। প্রিয়ম দেখে যে ঘরে হিটার থাকা সত্ত্বেও তার নতুন বউ বিছানার উপর বসে ঠান্ডায় কাঁপছে। এ কি দেবিকা, তোমার এত ঠান্ডা লাগছে যে তুমি 10টা শালমুড়ি দিয়ে বসে আছো? আমাকে দেখো, আমি তো একটা নর্মাল স্যান্ডো গেঞ্জি পরে আর হাফ প্যান্ট পরে আছি। কোথায়? আমার তো ঠান্ডা লাগছে না। তুমি কিন্তু ভীষণ শীত কাতুরে। কি বলছোটা কি? ডিসেম্বর মাসে 9 ডিগ্রি 10 ডিগ্রি ঠান্ডা, তাহলে ঠান্ডা লাগবে না তো কি গরম লাগবে? আমার ভীষণ শীত করছে। তোমার বিছানায় কম্বল রাখা নেই কেন? আমি তো রাত্রিবেলা কম্বল ছাড়া ঘুমাতেই পারবো না, যতই হিটার চলুক না কেন। কম্বল না থাকলে আমার নিউমোনিয়া হয়ে যাবে। কম্বল? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই শীতের মধ্যে কেউ কম্বল চাপা দিয়ে ঘুমায়? এই শীতকালে ভালো মন্দ খাওয়া হয় বলে পেটে গ্যাস হয়, তারপর যদি কম্বল চাপা দিয়ে ঘুমানো হয় তাহলে পেট গরম হয়ে যাবে, শরীর খারাপ হবে। সুতরাং আমার বাড়ির কেউ শীতকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় না। আমরা এমনি নর্মালি হিটার চালিয়ে আরাম করে ঘুমাই, বুঝেছো? স্বামীর মুখে এমন কথা শুনে দেবিকা ভয় পেয়ে যায়, কারণ শীতকালে পাগলেও মনে হয় কম্বল ছাড়া ঘুমাতে পারে না। কিন্তু দেবিকার স্বামী প্রিয়ম বিছানায় শুয়ে কম্বল ছাড়া নাক ডেকে ঘুমাতে শুরু করে, যা দেখে দেবিকা খুবই অবাক হয়। আর যেহেতু দেবিকা কোথাও কম্বল খুঁজে পায় না, তাই সে কোনো মতে সেদিন রাত্রিবেলা শালমুড়ি দিয়ে ঘুমায়। কিন্তু পরের দিন সকালবেলা তার খুবই ঠান্ডা লেগে যায়, তাই সে কাশতে শুরু করে এবং তার প্রচন্ড হাঁচি হয়। দেবিকা যখন রান্নাঘরে যায়, এ কি বৌমা, তুমি এরকম কাশছো কেন? তোমার কি ঠান্ডা লেগে গেছে নাকি? এমন সময় দেবিকা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে দেখে যে তার শাশুড়ি মা পাতলা একটা নাইটি পরে আছে, তার গায়ে শাল সোয়েটার কিছুই নেই। শাশুড়ি মায়ের এত বয়স হয়ে গেছে, তবুও তার শীত অনুভব হচ্ছে না দেখে দেবিকা বলে, আমার তো খুব সর্দি করেছে, কারণ কালকে রাত্রিবেলা আমি ঘরে কোথাও কম্বল খুঁজে পাইনি, তাই আমাকে কয়েকটা শালমুড়ি দিয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু আপনি এরকম পাতলা জামা কাপড় পরে আছেন, সোয়েটার পরেননি, আপনার কি ঠান্ডা লাগছে না? ঠান্ডা? না না, আমাদের ওসব শীত টিত মনে হয় না। আসলে আমরা আগেকার দিনের লোক তো, তাই এখনকার দিনের ঠান্ডা আমাদের গায়ে লাগে না। আমাদের ঘরে কোনো কম্বল নেই, আমরা এমনি হিটারের গরমে ঘুমিয়ে পড়ি। তাছাড়া সকালবেলা উঠে মেথি দিয়ে, খেজুর দিয়ে, তিল দিয়ে লাড্ডু বানিয়ে খাই, তাতেই আমাদের ঠান্ডা পই পই করে পালিয়ে যায়। কি জানি বাবা, কোন পাগলের প্রলাপে শ্বশুর বাড়িতে এসে পড়লাম। আমি একটু পরেই মাকে ফোন করে বলবো, আর বলবো ভাইকে দিয়ে আমার জন্য ভারী ভারী মোটা মোটা কম্বল পাঠিয়ে দিতে, কারণ কম্বল ছাড়া এই শীতের মধ্যে আমি কিছুতেই থাকতে পারবো না। রান্নাবান্না হয়ে গেলে দেবিকা তার মাকে ফোন করে কম্বল পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই দেবিকার মা তার ছেলেকে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বেশ মোটা ভারী ভারী কম্বল পাঠিয়ে দেয়। কম্বলগুলো দেখে দেবিকা খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে আজকে সে রাত্রিবেলা আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমাতে পারবে। আমার মা বেশ মোটা মোটা অনেকগুলো কম্বল পাঠিয়েছে। আমি একটা কম্বল আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের ঘরে রেখে আসি, আর একটা কম্বল আমার ননদকে দিয়ে দেব। এই বলে দেবিকা প্রথমে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের বিছানায় একটা কম্বল রেখে আসে, কিন্তু সেই কম্বল দেখে তার শাশুড়ি মা ভীষণই রেগে যায়। বৌমা,
তোমাকে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? আমাদের বাড়িতে কম্বলের কোনো প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় তাহলে তুমি কম্বল চাপা দিয়ে ঘুমাতে পারো, কিন্তু আমাদের কম্বল লাগবে না। এই বলে প্রিয়াঙ্কা দেবী তার বৌমার হাতে কম্বল ধরিয়ে দেয়। এরা যা পারে করুক, কিন্তু আমি আজকে কম্বল মুড়ি দিয়েই ঘুমাবো। সেদিন রাত্রিবেলা দেবিকা গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে, কিন্তু প্রিয়ম কিছুতেই কম্বল ঢাকা দিতে চায় না। তবে মাঝরাত্রিবেলা প্রিয়ম হালকা কাশতে শুরু করে, যা দেখে দেবিকা বলে, শীতের মধ্যে কম্বল চাপা দিয়ে ঘুমাবে না, এখন আবার কাশছে। আমি বরঞ্চ ওর গায়ে একটু কম্বল চাপা দিয়ে দিই, তাহলেও আরাম পাবি। এই বলে দেবিকা নিজের স্বামীর গায়ে কম্বল চাপা দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রিয়ম আর কিছুতেই ঘুমাতে পারে না, কারণ সে ভীষণ পরিমাণে ঘামতে শুরু করে। প্রথমে প্রিয়ম কম্বল থেকে তার হাত পা বার করে ফেলে। এভাবে ধীরে ধীরে সে তার গা থেকে কম্বল খুলে দেয়, কারণ তার প্রচন্ড পরিমাণে গরম লাগে। কিছুক্ষণ পরে প্রিয়ম রাগের চোটে খাট থেকে সেই কম্বল মেঝেতে ফেলে দেয়। এ কি, গা থেকে কম্বল খুলে দিচ্ছ কেন? ওরে বাবারে, কি শীত! তোমার জ্বালায় শান্তিতে একটু ঘুমাতেও পারবো না দেখছি। তোমাকে আমার গায়ে কম্বল মুড়ি দিতে কে বলেছে শুনি? উফ, বাবারে বাবা, গরম লাগছে। আমি তো পুরো ঘেমে যাচ্ছি। এত মোটা কম্বল কেউ গায়ে চাপা দিয়ে ঘুমাতে পারে নাকি? তুমি খাটের মধ্যে এমন কম্বল বিছিয়ে রেখে দিয়েছো যে আমি ঘুমাতেই পারছি না, তাই আমি কম্বল মেঝেতে নামিয়ে দিয়েছি। আর তোমার যদি সমস্যা হয় তুমি সোফায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারো, কিন্তু বিছানায় কম্বল তুলবে না প্লিজ। প্রিয়ম এই কথা বললে দেবিকা ভীষণই রেগে যায়, তাই সে সোফার উপর কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু দেবিকার জীবনে বিপদের শেষ নেই। একদিন তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ঘরের হিটার খারাপ হয়ে যায়, শুধুমাত্র তাদের ড্রয়িং রুমের হিটার চলে। তাই সবাই মিলে ঠিক করে তারা ড্রয়িং রুমে বিছানা করে ঘুমাবে। রাত্রিবেলা যখন সবাই বিছানা করে ঘুমাতে যাবে, তখন দেবিকা নিজের জন্য একটা মোটা কম্বল নিয়ে আসে। বৌমা, ড্রয়িং রুমে হিটার চলছে, তাই ড্রয়িং রুম ভালোই গরম হয়ে আছে। এর মধ্যে তুমি আর কম্বল নিয়ে এসো না। কম্বল দেখলেই আমার প্রেসার বেড়ে যায়। কম্বল চাপা দিয়ে ঘুমানোর কোনো দরকার নেই। আপনাদের কম্বল চাপা দিয়ে ঘুমাতে হবে না, কিন্তু আমি তো কম্বল ছাড়া ঘুমাতে পারবো না। এই বলে দেবিকা ড্রয়িং রুমে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত্রিবেলা তার শ্বশুরবাড়ির লোকেদের কিছুতেই ঘুম আসতে চায় না। তার উপর আবার কম্বলের সাথে স্পর্শ হলেই তাদের গায়ে যেন কারেন্ট লাগে, তাই তারা একদম কম্বল সহ্য করতে পারে না। ও মা, আমার কিছুতেই ঘুম আসছে না। তুমি বৌদিকে বলো না কম্বলটা সরিয়ে দিতে। দেখ কি কষ্ট হচ্ছে। দাঁড়া, আমি এখনই কম্বল সরিয়ে দিচ্ছি। সত্যিই তো, এরকম ভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো যায় নাকি? এই বলে প্রিয়াঙ্কা দেবী এবং টিনা দুজনে মিলে বিছানা থেকে কম্বল সরিয়ে দেয়, যার ফলে দেবিকার ঘুম নষ্ট হয়। এভাবে দিনের পর দিন কম্বল ছাড়া শ্বশুরবাড়িতেই দেবিকার রাত কেটে যায়, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই কম্বল সহ্য করতে পারে না। এমনকি দেবিকাও যে কম্বল চাপা দিয়ে ঘুমাবে, তাতেও তাদের সমস্যা। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেবিকা কোথাও কম্বল খুঁজে পায় না। তোমার মা বাপের বাড়ি থেকে যে কম্বলগুলো পাঠিয়েছিল, তার মধ্যে থেকে কেমন যেন ইঁদুর পচা ভোটকা গন্ধ বেরোচ্ছিল। আমরা একটু হাইজিন মেনটেন করি তো, তাই জন্য কম্বলগুলো আমরা লন্ড্রিতে ধুতে দিয়েছি। সে কি, আপনারা আমাকে না জিজ্ঞাসা করে আমার সব কম্বল লন্ড্রিতে দিয়ে দিয়েছেন? আমি ওয়াশিং মেশিনে কম্বল ধুয়ে ছাদে মেলে দিলেই তো কম্বলগুলো শুকিয়ে যেত। কোনো দরকার নেই বৌদি, বাড়িতে কম্বল ধুলে জল ওয়েস্ট হবে। তার থেকে কিছুদিনের মধ্যে লন্ড্রি কাকু এসে তোমার কম্বলগুলো দিয়ে যাবে, তারপর তুমি যত ইচ্ছা কম্বল চাপা দিয়ে ঘুমিও। এই শুনে দেবিকার কিছু করার থাকে না, কিন্তু দেবিকার শ্বশুরবাড়ির প্রত্যেকের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, তাই তারা প্রত্যেক দিনই হাঁচি কাশি করতে থাকে। তবুও তারা কেউ কম্বল ব্যবহার করতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে। এরই মধ্যে লন্ড্রি থেকে দেবিকার কম্বলগুলো ফেরত দিয়ে যায়। যাক বাবা, শান্তি পেলাম। এবার অন্তত একটু কম্বল চাপা দিয়ে ঘুমাতে পারবো। কিন্তু দেবিকার ভাবনায় জল পড়ে, কারণ সে দেখে যে তাদের বাড়ির বাগানে তার শ্বশুরবাড়ির লোকেরা কম্বল বিতরণ উৎসব পালন করছে। আর সেখানে দেবিকার বাপের বাড়ি থেকে নিয়ে আসা কম্বলগুলো তার শ্বশুরবাড়ির লোকেরা গরিব ব্যক্তিদের দান করছে, যা দেখে দেবিকা একেবারে আকাশ থেকে পড়ে। এ কি, আপনারা কি করছেন? কম্বলগুলো এভাবে দান করে দিচ্ছেন কেন? এতই যখন কম্বল দান করার শখ,
তাহলে নিজেদের টাকা দিয়ে কম্বল কিনে দান করুন। আমার কম্বলগুলো এভাবে গরিবদের দিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ বৌমা, এরকম বলতে নেই, ওদের খারাপ লাগবে। ওরা বহুদিন আগে আমাদের বাড়িতে কাজ করতো, আর এই শীতের মধ্যে হয়তো কষ্ট করে ঘুমাচ্ছে, তাই আমরা ওদেরকে কম্বলগুলো দিয়ে দিচ্ছি। কারণ শীতকালে এমনিতেই আমাদের বাড়িতে কম্বলের প্রয়োজন হয় না, আর তোমার এখন কম্বল ছাড়া ঘুমানো অভ্যাস হয়ে গেছে, তাই বাড়িতে কম্বল জমিয়ে রেখে কোনো লাভ নেই। এইসব রাখা মানে আবর্জনা জমানো। এই বলে তারা কম্বলগুলো বিতরণ করে দেয়, যা দেখে দেবিকা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে ওঠে। কিন্তু এবার সে মনে মনে ভাবে তাকে কিছু একটা করতেই হবে। তাই দেবিকা একদিন ঘুরতে যাওয়ার জন্য সুইজারল্যান্ডের টিকিট কেটে নেয়। সে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে সুইজারল্যান্ডে ঘুরতে যায়। এর আগে তার শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিনও বিদেশে ঘুরতে যায়নি, আর যেহেতু তাদের ঠান্ডা সেরকম অনুভব হয় না, তাই তারা শীতের পোশাক আশাকও সেরকম একটা নিয়ে যায় না। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে চারিদিকে বরফ পড়ছে। ওরে বাবারে, কি শীত, কি ঠান্ডা! বৌমা যে বললো এখানে সেরকম শীত পড়ে না, তাই তো আমরা সোয়েটারও নিয়ে আসলাম না। কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ মা, আমিও তো ওয়ান পিস পরে দাঁড়িয়ে আছি, আমারও খুব ঠান্ডা লাগছে। ওরে বাবা, তাড়াতাড়ি হোটেলে চলো, ওখানে গিয়ে কম্বলের তলায় না ঢুকলে আমার শরীর খারাপ করবে। এভাবে দেবিকার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণই ঠান্ডা লাগে। ঠান্ডায় তারা কাঁপতে শুরু করে দেয়। কিন্তু হোটেলে গিয়ে তারা দেখে যে হোটেলে কোনো কম্বলের ব্যবস্থা নেই। আপনাদের ঠান্ডা লাগছে কেন? আমার তো শীত অনুভব হচ্ছে না। আর আপনারা যেহেতু কোনোদিনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাননি, তাই আমি হোটেলের লোকেদের বলেছি আমাদের কামরায় কম্বল দেওয়ার কোনো দরকার নেই, আমরা সুইজারল্যান্ডে কম্বল ছাড়াই ঘুমাবো। না না বৌমা, এই শীতের মধ্যে কম্বল ছাড়া ঘুমাতে পারবো না। ওরে বাবারে বাবা, কি শীত করছে গো! আমি তো ঠান্ডায় মরে যাচ্ছি, কেঁপে যাচ্ছি গো বৌমা, কম্বল নিয়ে এসো। মাইনাস টেম্পারেচারে এবার তার শ্বশুরবাড়ির লোকেরা শীতকালের কষ্ট বুঝতে পারে। শেষ পর্যন্ত দেবিকা যখন তাদের সবার জন্য রিসেপশন থেকে কম্বল নিয়ে আসে, তখন তার পরিবারের লোকেরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। জীবনের প্রথমবার কম্বলের তলায় ঢুকে তারা খুবই আরাম অনুভব করে। দেবিকা ও শীতের মধ্যে তাদেরকে কম্বলের মর্ম বোঝাতে পেরে খুবই খুশি হয়। কয়েকদিন পর তারা যখন বাড়িতে ফিরে আসে, তখন শীতকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে কিন্তু খুব আরাম লাগে, এবার থেকে আমরা কম্বল চাপা দিয়ে ঘুমাবো। দেবিকা শ্বশুরবাড়িতে এবার সবার ঘরের জন্য মোটা মোটা সুন্দর কম্বল কেনা হয়, তাই দেবিকাকেও এখন শীতকালে কষ্ট করতে হয় না। তারা সবাই মিলে আনন্দে শীতকাল কাটিয়ে দেয়। লাবণী দেবী এবং হরিপদ বাবু তাদের দুই যমজ মেয়ে টুকটুকি এবং ফুলটুসির সঙ্গে বাস করত। তাদের দুই যমজ বোনের মধ্যে ছোটবেলা থেকেই খুবই মিল ছিল। তারা যেটা করত একই সঙ্গে করত। তারা একই রকমের পোশাক পরত, একই রকমের জুতা পরত, আবার যা খেত একই খাবার খেত। তাদেরকে এখনো পর্যন্ত আলাদা আলাদা কোনো কাজ করতে দেখা যায়নি। এক কথায় তারা দুই বোন একে অপরের পরিপূরক ছিল, এটা বলা যেতে পারে। দুই বোনের মধ্যে এত মিল দেখে তাদের বাবা মাও তাদের প্রতি খুবই খুশি ছিল। একদিন দুই বোন শপিং করতে যায়। তারা অনেক বড় একটা শপিং মলে গিয়ে একই রকমের দেখতে অনেক অনেক জামা ও জুতার শপিং করে। ম্যাডাম, এখানে তো সবকিছুই সেম সেম দেখতে ডাবল ডাবল আছে, কিন্তু এই ড্রেসটা এখানে দু রকম সাইজের আছে। একটা মিডিয়াম সাইজ আছে, এটা তো আপনাদের গায়ে হয়ে যাবে, কিন্তু আরেকটা ডাবল এক্সেল, ওটা তো আপনাদের যমজ বোনের কারোরই হবে না। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা জানি এই ড্রেসটার সাইজ অনেক বেশি, কিন্তু আমাদের কাছে সাইজটা ম্যাটার করে না। যাই হোক না কেন, আমরা দুজন একই রকমের জামা পরলেই হলো। হ্যাঁ, আমরা এই জামাটা ফিটিংস করিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আপনি বিলটা দিন, কত হয়েছে বলুন। এভাবেই দুই বোন শপিং করে বাড়ি ফিরে আসে। দুপুরবেলা তাদের মা তাদের দুজনকে খাবার খেতে ডাকে। নে নে, খাবারটা খেয়ে নে। কখন থেকে আমি তোদের ডাকছি, কি করছিলি তোরা, শুনতে পাচ্ছিলি না নাকি? কোন কাজে ব্যস্ত ছিলি? মা, ফুলটুসি পটি করছিল, তাই জন্য দেরি হয়ে গেল। ফুলটুসি পটি করছিল আর তুই কি করছিলি? তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি নাকি? না মা, আমিও তো পাশের বাথরুমে বসে পটি করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পটি হলো না। দুজনে একসঙ্গে সব কাজ করি, একসঙ্গে পটি না করলে হয় বলো তো? তোরা না সত্যি পারিসও বটে। তোদের দুজনের যে বিয়ে কি করে হবে আমি সেই চিন্তাই করি।
চিন্তা করার কিছু নেই মা, আমরা অনেক আগেই এটা নিয়ে ভেবে রেখেছি। আমাদের দুই বোনের পছন্দ একই, তাই আমরা দুই বোন বিয়ে করলে একই দেখতে ছেলেকে বিয়ে করব, একেবারে একই রকম দেখতে আমাদের মতো। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? সব জিনিস একই রকমের ব্যবহার করিস বলে তোরা কি বড় একই রকমের দেখতে পাবি বলে মনে করেছিস? এটা কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় মা? আমরা দুই বোন একই রকম দেখতে, আমরা দুই বোন যেমন যমজ তেমনি আমরা দুই বোন যমজ দুই ভাইকে বিয়ে করব। তাহলে আমাদের দুজনের বড় একই রকমের হবে। ছোটবেলা থেকে আমাদের মধ্যে কোনো অমিল তোমরা দেখতে পাওনি, আর সারা জীবন যাতে এমনই থাকতে পারি সেই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছি। ডিসিশন নিলেই তো হবে না, এখন তোদের মতো যমজ দেখতে দুই ছেলেকে পাবো কিনা এটাই হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, আমি তোদের বাবাকে বলে দেব। নে নে, এবার খেয়ে নে দেখি। এ কি মা, এখানে একটা লেগ পিস আছে তো? তুমি জানো না আমরা দুজনেই লেগ পিস খেতে ভালোবাসি, তাহলে আমাদেরকে একটা লেগ পিস কেন দিলে? সে কি, আমি তো তোদের দুজনের জন্য দুটো লেগ পিস রেখেছিলাম, তাহলে হয়তো তোদের বাবা খেয়ে ফেলেছে। কি আর করবি, একজন লেগ পিস খেয়ে নে আর একজন অন্য একটা পিস নিয়ে নে। না, আমরা যা খাবো দুজনে একই জিনিস খাবো। বাবা একটা লেগ পিস খেয়ে নিয়েছে, তাহলে তুমিও এই লেগ পিসটা খেয়ে নাও। আমরা দুজনে আলু আর ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে নেব। কি টুকটুকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। টুকটুকি এবং ফুলটুসির বাবা মা তাদের জন্য যমজ দুই ছেলেকে খুঁজতে শুরু করে। তারা অনেকগুলো ঘটক মশাইকেও যমজ দুই ছেলের সন্ধান করতে বলে, কিন্তু কেউ তাদের যমজ ছেলের সন্ধান দিতে পারে না। একবার একটা ঘটক মশাই যমজ দুই ছেলের সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসে। এই যে আমি আপনাদের জন্য যমজ ছেলে খুঁজে বের করেছি। এই যে দেখুন, এই দুই ভাইয়ের ফটো। দুই ভাইকে দেখতে খুবই সুন্দর, আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। আরে বাবা মাকে কি ফটো দেখাচ্ছেন? বিয়ে তো আমরা করব, আমাদের দুই বোনকে ফটোটা দেখান। দেখি ফটোটা দেখি। এ কি, এদের যমজ দুই ভাইকে তো আলাদা দেখতে, এদেরকে একই রকম দেখতে নয়। কই দেখি দেখি, হ্যাঁ তাই তো, এদের দুজনকে তো একই রকম দেখতে নয়। দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। একজনের গায়ের রংটা একটু বেশি ফর্সা, আর একজনের গায়ের রং কালো, আর একজনের হাইটও একটু শর্ট আছে দেখছি। ওরে বাবা, এত পার্থক্য বের করার কি আছে? তোমরা বলেছো তো একই দেখতে দুই যমজ ভাইকে বিয়ে করবে। আমি তাই অনেক কষ্টেই দুই যমজ ভাইকে খুঁজে বের করেছি। এদের বাড়ি আবার অনেক দূরে, একই রকম তো দেখতে, অল্প একটু পার্থক্য আছে, এতে সমস্যা কি? আমাদের দুই বোনকে ভালো করে দেখুন তো, আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? ঠিক করে দেখে বলুন, কোনো পার্থক্য বের করতে পারেন কিনা দেখুন তো। কই না তো, তোমাদের দুজনকে তো হুবহু একই রকম দেখতে। আমি তোমাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কিন্তু কেন বলো তো, তোমরা আমাকে এমন প্রশ্ন কেন করছো? আমরা আপনাকে এটা বোঝাতে চাইছি যে আমরা যেমন দুই বোন একই রকমের দেখতে, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের বরের মধ্যেও কোনো রকমের পার্থক্য থাকবে না। আপনি দুই যমজ ভাইকে খুঁজেছেন ঠিকই, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি আমাদের মতোই একই রকমের দেখতে যমজ ভাইকে খুঁজে বের করুন। ঘটক মশাই দুই যমজ বোনের কথা শুনে খুবই রেগে যায়। দুই বোনের বাবা মাও তাদের উপর রাগ করে। আমাকে ক্ষমা করবেন, আপনাদের মেয়েদের অনেক ডিমান্ড। সবসময় যমজ দুই বোন যমজ দুই ভাই একই রকমের যে দেখতে হবে এরকম কোনো মানে হয় না। আমি আপনাদের মেয়েদের জন্য ছেলে দেখতে পারবো না, আপনারা নিজেরাই খুঁজে নিন। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। টুকটুকি এবং ফুলটুসির বাবা মাও তাদেরকে খুব বকাবকি করে। তোরা দুজনে কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এরকম করতে করতে বিয়ের বয়স পেরিয়ে যাবে, তারপর আর কোনো ছেলেই তোদের বিয়ে করবে না। আমি আর কয়েক মাস দেখবো। এই কয়েক মাসের মধ্যে যদি তোদের পছন্দ মতো ছেলে পাওয়া যায় তাহলে ভালো, তা না হলে আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে তোদের, এই বলে দিলাম। কোনো কিছুই অসম্ভব নয় বাবা, তুমি ভালো করে খোঁজো না, খুঁজলেই পাবে। দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়, কিন্তু টুকটুকি ও ফুলটুসির পছন্দ মতো একই রকমের হুবহু দেখতে যমজ ভাইকে খুঁজে পাওয়া যায় না। একদিন তাদের বাবা মদন বাবু প্রতাপ নামে একটি ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে। প্রতাপ একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। সে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল। সেই সঙ্গে প্রতাপ একজন সৎ মানুষও ছিল। তাই মদন বাবু প্রতাপকে ভীষণ পরিমাণে পছন্দ করেছিল। টুকটুকি, এটা হলো প্রতাপ। আমি এর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই যেহেতু ফুলটুসির থেকে 10 মিনিটের বড়, সেই হিসেবে তুই আমার বড় মেয়ে, তাই আমি আগে তোর বিয়ে দেব, তারপরেই ফুলটুসির বিয়ে দেব। দেখ, প্রতাপকে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, এনাকে আমার খুব পছন্দ হয়েছে, আর ফুলটুসিরও পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা,
এনাকে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তুমি আমাদের জন্য একই রকমের দেখতে বর খুঁজে পাওনি ঠিক আছে, কিন্তু তুমি অনেক ভালো একজনকে খুঁজে বের করেছো। এনাকে আমাদের দুজনেরই খুব পছন্দ, তাই আমরা দুই বোন এনাকেই বিয়ে করব। দুই বোনের মুখে এমন কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এটা তোমরা কি বলছো? তোমরা দুই বোন আমাকে বিয়ে করবে মানে? আমি তোমাদের দুজনকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে যে কোনো একজনকেই করব। এবার তোমাদের মধ্যে কে আমাকে বিয়ে করবে সেটা তোমরা ঠিক করো, কারণ তোমরা দুজন একই রকমের দেখতে। যে কোনো একজন আমাকে বিয়ে করলেই হলো। না, আমরা দুই বোনই আপনাকে বিয়ে করব। আমাদের দুই বোনের মধ্যে অনেক মিল আছে, আপনার কোনো সমস্যা হবে না। আমরা দুই বোন সারা জীবন মিলেমিশে থাকবো। আপনি প্লিজ আমাদের দুজনকে বিয়ে করুন। কাকু, আপনি প্লিজ আপনাদের মেয়েদের বোঝাবেন। এরকম দুজনকে একসঙ্গে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি আসছি, আমি আপনার সঙ্গে পরে এই বিষয়ে কথা বলে নেব। এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায়। টুকটুকি ও ফুলটুসির বাবা মা তাদের দুজনকে অনেক বোঝায়, কিন্তু তারা দুই বোন জেদ ধরে বসেছিল যে তারা বিয়ে করলে দুজনেই একসঙ্গে প্রতাপকেই বিয়ে করবে, না হলে তারা বিয়েই করবে না। এই নিয়ে তার বাবা মা খুবই চিন্তায় পড়ে। অন্যদিকে প্রতাপও কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রতাপ তাদের বাড়িতে এসে বলে, আমি তোমাদের দুজনকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু আমার কয়েকটা কথা তোমাদের মানতে হবে। তুমি আমাদের দুই বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো? এর চেয়ে খুশির খবর আমাদের কাছে আর কি হতে পারে? তুমি আমাদের যা যা বলবে আমরা সব করব, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রথমত আমি তোমাদের দুজনকে একই সঙ্গে মানে একই সময়ে বিয়ে করতে পারবো না। মানে বিয়ের মধ্যে সময়ের অন্তর থাকবে, তাও আবার এক জায়গায় নয়, আলাদা আলাদা জায়গায়। বিয়েটা একই দিনে হবে, কিন্তু আলাদা জায়গায় হবে। আমি প্রথমে টুকটুকিকে বিয়ে করব, তারপর ফুলটুসিকে বিয়ে করব। শুধু তাই নয়, বিয়ের পর তোমাদের দুজনকে আমি আলাদা আলাদা বাড়িতে রাখবো। আমি একসাথে তোমাদের দুজনকে রাখতে পারবো না। বলো তোমরা রাজি কিনা? প্রতাপের কথা শুনে দুই বোন নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করতে শুরু করে। কিরে ফুলটুসি, এ তো আমাদের দুজনকে আলাদা করবে বলে ঠিক করছে। একটা কথা বলছি শোন, এখন প্রতাপ যা যা বলছে আমরা রাজি হয়ে যাই। হ্যাঁ, বিয়ের পরে আমরা দুই বোন একই জায়গায় থাকার জন্য জেদ করব। বিয়েটা আগে কোনো রকমে হয়ে যাক, ঠিক আছে? এভাবেই টুকটুকি ও ফুলটুসি প্রতাপের সমস্ত শর্ত মেনে নেয়। প্রতাপ তাদের কাছ থেকে 6 মাস সময় চেয়েছিল। 6 মাস পর প্রতাপ টুকটুকি ও ফুলটুসি দুজনকেই বিয়ে করে। বিয়ের পর তাদের জন্য সে আলাদা আলাদা থাকার ব্যবস্থা করে। বিয়ের পরের দিন, প্রতাপ, বিয়ের পর আজকে প্রথম দিন, তুমি কি আজকে আমার সঙ্গেই থাকবে, নাকি কিছুক্ষণ এখানে থেকে আবার ফুলটুসির কাছে চলে যাবে? না না, আমি শুধু আজকে নয়, আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গেই থাকবো। কি? কিন্তু তা কি করে হয়? তুমি তো আমাদের দুজনকেই বিয়ে করেছো, তাহলে তুমি শুধু আমার সঙ্গে থাকবে কেন? আমার বোনের কি হবে? তুমি কি আমাদের দুজনকে ঠকাচ্ছ? যা হবে ভালোর জন্যই হবে। তোমার বোনেরও কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো আর সংসারে মন দাও। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, আমি এবার ঘুমাচ্ছি। এই বলে প্রতাপ ঘুমিয়ে পড়ে। প্রতাপের কথা টুকটুকি কিছু বুঝতে পারে না। সে ফুলটুসিকে ফোন করে। ফুলটুসি তাকে বলে, বোন, আমি জানি তোর মন খুব খারাপ, তোর একা একা থাকতে ভালো লাগছে না, তাই না? আমি প্রতাপকে কতবার করে বললাম যে আজকের দিনটা তুমি টুকটুকির সঙ্গেই থাকো, কিন্তু প্রতাপ আমার কথা কিছুতেই শুনলো না। ও আমার সঙ্গে থাকবে বলছে। আরো কি বলেছে জানিস? ও বলছে ও নাকি সবসময় আমার সঙ্গেই থাকবে। ফুলটুসির কথা শুনে টুকটুকি অবাক হয়ে যায়। এ তুই কি বলছিস? প্রতাপ তো আমার সঙ্গে আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে, আর তুই বলছিস প্রতাপ তোর সঙ্গে? এটা কি করে সম্ভব? তুই কি কোনো স্বপ্ন দেখছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? প্রতাপ আমার সঙ্গে আছে, তোর সঙ্গে না। ভালো করে দেখ তুই কার সঙ্গে আছিস, ওটা প্রতাপ নাকি অন্য কেউ? দুই বোন ভীষণ পরিমাণে অবাক হয়। দুই জায়গায় দুটো প্রতাপ কিভাবে এলো তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। শোন, তুই কার সঙ্গে আছিস আমি জানি না, তাকে নিয়ে তুই এই মুহূর্তে এখানে চলে আয়। আমরা চারজন এক জায়গায় হলে তবেই সত্যিটা জানতে পারবো। দুটো প্রতাপ কোথা থেকে এলো আমরা তবেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ফুলটুসি তার বরকে নিয়ে সেখানে চলে আসে। ফুলটুসি ও টুকটুকি পাশাপাশি একই রকমের দেখতে দুটো প্রতাপকে দেখে অবাক হয়ে যায়। এসব কি হচ্ছেটা কি? দুটো প্রতাপ কিভাবে হলো? আমি বলছি, আসলে আমি হলাম প্রতাপ, আর এটা হলো আমার বন্ধু উত্তম। উত্তম আগে অন্যরকম দেখতে ছিল। আমি বিদেশ থেকে উত্তমকে প্লাস্টিক সার্জারি করে আমার মতো দেখতে করিয়েছি, কারণ তোমাদের দুজনকে একসঙ্গে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। দুটো বইয়ের সঙ্গে জীবনটা কাটানো কখনোই সম্ভব হতো না। আর টুকটুকি, তোমাকে আমার খুব পছন্দ ছিল, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। আর তোমরা যেহেতু একই রকমের দেখতে, বর ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, সেই জন্যই এটা করতে আমি বাধ্য হয়েছি।
প্রতাপ ভয়ে ভয়ে কথাগুলো বলে, কিন্তু প্রতাপের কথা শুনে টুকটুকি এবং ফুলটুসি দুজনেই খুব খুশি হয়। প্রতাপ, তুমি আমাদের জন্য এত চিন্তা করেছো, এত ভালো আইডিয়া আমাদের মাথায় আগে আসেনি কেন? তোমরা দুজন যমজ ভাই নও তাতে কি হয়েছে? তোমরা দুজনেই তো একই রকম দেখতে, হুবহু একই রকমের। আর আমরা ঠিক এটাই চেয়েছিলাম। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, আর আমাদের দুই বোনের ইচ্ছাও পূরণ হয়েছে। আমাদের দুজনের বর একই রকমের দেখতে। হ্যাঁ, আমরা দুজন খুব খুশি, কিন্তু এবার আমাদের একটা অনুরোধ রাখতে হবে। আমরা চারজনে একই বাড়িতে থাকতে চাই, একই সঙ্গে। এইভাবেই টুকটুকি ও ফুলটুসির মনের ইচ্ছা পূরণ হয়। তারা দুই বোন একই সঙ্গে সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে।